আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আর বর্তমানের আর্কটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে অনেক ফাইট, অনেক ইনফরমেশন দেওয়া হবে অ্যারেঙ্কারদের ব্যাপারে। যারা যারা জানতে আগ্রহী তারা অবশ্যই মিস করবেন না। তাহলে চলুন আমরা নতুন ভিডিও শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোড ঠিক সেখান থেকে শুরু হয়। সেই এসপাদো ইচিকোর উপর অ্যাটাক করতে আসলে ইচিকো তার উপর উল্টো অ্যাটাক করে নীলকে নিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে সে এসপাদোটা খুশি হয়। ঠিক সেই মুহূর্তে ওখানে কিছু হলর এন্ট্রি হয়, যারা কিন্তু একদম সিমিলার দেখতে ছিল। আর ওদেরকে বলা হয় এক্সিকুইস, যারা কিনা স্পেশালি লর্ড আইজেনের একটা অ্যারেঙ্কারের আর্মি। তাদের মেইন ডিউটি ছিল লাস নাচসের মধ্যে যে কোনো বিদ্রোহীকে হত্যা করা বা তাদেরকে শেষ করে দেওয়া। আর ওদের যে শক্তি সেটা কিন্তু এসপাদোর থেকে কম ছিল, কিন্তু ওরা যেহেতু সংখ্যায় অনেক বা একসাথে থাকে, তো ওদের বিরুদ্ধে যে কোনো এসপাদো একা পারবে না। এখানে আরো একটা কথা আছে, ওরা সে সকল অ্যারেঙ্কারকে হত্যা করে যারা কিনা আর কখনোই ফাইট করতে পারবে না বা ফাইটে হেরে যায়। সো এখানে কি হয়, ওরা সেই অ্যারেঙ্কারকে ওখানে মেরে ফেলে। তবে এখানে যে অ্যারেঙ্কারটা ছিল মানে ডনডর্ন, সে আগে থেকে বুঝতে পেরেছিল এক্সিকুইসের এই টিমটা ওখানে আসছে, তাই সে ইচিকোর উপর অ্যাটাক করেছে, যাতে করে ইচিকো তাকে অ্যাটাক করে ওখান থেকে চলে যায়। যদি ইচিকো এখানে থেকে যায় তাহলে এক্সিকুইসের টিম তাকেও মেরে ফেলবে। তবে সে মৃত্যুর আগে ইচিকোকে বলে, দূর থেকে বলে তাকে অনেক বেশি শক্তিশালী ডেমন হতে হবে, এই দুনিয়াতে রুথলেস না হলে টেকা যায় না। এদিকে আমরা বাকি সবাইকেও দেখি যারা কিনা অনেক বেশি হাবিয়ে গেছে, বিশেষ করে ইশিদা আর সাদো। ওরা কিন্তু তাদের অপোনেন্টের সাথে ফাইট করার চেষ্টা করছিল, কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী। তারপরে সেনে লর্ড আইজেনকে দেখানো হয় একজন রিপোর্টার, সে তাকে জানায় 103 নাম্বার যে এসপাদো ছিল সে হেরে গেছে। আইজেন বলে ভালো কথা, তবে আমি যতক্ষণ আশা করেছিলাম যে সে ফাইট করবে তার থেকে ভালোই ফাইট করেছে। এখন আমার কাছে মনে হচ্ছে তুমি এখানে আরো একটা জিনিস আমার কাছ থেকে লুকাচ্ছ। এখন এটা বলো, কে ওর পেছনে এক্সিকুইস টিমকে পাঠিয়েছে? এটা শুনে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখানে আইজিন তার যে স্পিরিচুয়াল প্রেশারের মাধ্যমে তার উপর কিন্তু প্রেশার দিচ্ছিল। তো সেখানে কি হয়, আরো একটা এসপাদো চলে আসে আর সে বলে, লর্ড আইজিন, সেই ব্যক্তিটা আমি। এখন কি বলবো, ওদের নাম এত বেশি কঠিন, উচ্চারণও করা যায় না। এখানে এই এসপাদো আইজিনের কাছে মাফ চায় যে সে তার পারমিশন ছাড়া এই কাজটা করে ফেলেছে, কিন্তু সে চাইছিল যাতে করে এই সবকিছু লর্ড আইজিনের কোনো সমস্যা না হয়, বা সে লর্ড আইজিনের জন্যই এই সবকিছু করেছে। তো এইসব শুনে আবার লর্ড আইজিন বলে, ভালো কথা, তোমার কাজের পেছনে যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে আমি তোমাকে মাফ করে দেব, এখানে কোনো পানিশমেন্ট দেওয়া দরকার নেই। তো এটা শুনে আবার সে অনেক বেশি রিল্যাক্স হয় আর ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই আবার লর্ড আইজিন তাকে থামিয়ে বলে, আমি তোমাকে প্রিফার করব তোমার রিপোর্টগুলোকে আরো বেশি একুরেট ভাবে দাও, আর ওখানে ফাইটের সকল স্পিরিচুয়াল প্রেশারের রিপোর্ট যেন সবকিছু ঠিক থাকে। তো যা শুনে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। পরে সে আইজিনের কাছে মাফ চেয়ে ওখান থেকে চলে যায়। এখানে কিন্তু লর্ড আইজিন তার উপর কিন্তু সন্দেহ করেছিল। পরে ইচিমারো আইজিনকে বলে, আপনার বর্তমান আচরণ থেকে আমি অনেক বেশি অবাক হচ্ছি। কিছুক্ষণ আগে আপনার একজন সঙ্গী মারা গেছে আর আপনার কোনো চিন্তাই নেই। এই বাচ্চাগুলো জিতে যাচ্ছে আর তা দেখে আপনি খুশি হচ্ছেন, আপনার ফেস দেখে এটা বুঝতে পারা যাচ্ছে। আইজিন বলে, ও আচ্ছা, এমনটা কি মনে হচ্ছে? তবে আমার কাছে মনে হচ্ছে ওদের কাছেও সেম জিনিসটাই ফিল হচ্ছে। তারপরে সিনে ইশিদাকে দেখানো হয় যে কিনা তার অপোনেন্টের অ্যাটাক গুলোকে ডজ করছিল। শুধু ডজ করছিল না, তার সাথে আবার তার উপর কাউন্টার অ্যাটাক করারও চেষ্টা করছিল। কিন্তু তার অপোনেন্ট যে আছে সে কিন্তু অনেক বেশি উপরে, মানে তার ধরা ছোঁয়ার বাইরে। সে যদিও চেষ্টা করছিল তার সাথে ফাইট ব্যাক করার, কিন্তু সেও ভালোই পাওয়ারফুল। অন্যদিকে আমরা দেখি নীলের যে ভাই আছে সে রেঞ্জিকে নিয়ে দৌড়াচ্ছে, একসময় সে এরকম ভাবে পড়ে যায়। তো রেঞ্জের অবস্থা তো খুব খারাপ হয়ে যায় যে না, এটা কি হচ্ছে। পরে আবার সে তাকে লাথিও মারে। সে প্রচন্ড রাগ হয়ে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। তখন নেলের ভাই বলে, সে নেলের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পেরেছে, তাই সে তাকে নিয়ে দৌড়াচ্ছে। মানে সে কোনো কিছু করার আগেই তার কাছে মনে হলো যে না, এটাই ঠিক হবে। পরে আবার সে তার কাছে মাফ চায়। রেঞ্জে তো প্রচন্ড রাগ হয়ে যায় আর সে তাকে মারতে শুরু করে। এরই মধ্যে নেলের ভাই দেখে তার যে আরেক ভাই আছে সেও কিন্তু মিসিং। তো এটা দেখে তো সে আরো বেশি কান্না শুরু করে। রেঞ্জের হয়েছে যত জ্বালা। এখানে আবারও ইশিদাকে দেখানো হয়। ওদের ফাইটের মধ্যে ইশিদা দৌড়াচ্ছিল আর সেই এসপাদো তার উপর অ্যাটাক করছিল। একসময় ইশিদা ভাবে এই এসপাদো তার যে ওয়েপনটা আছে সেটাকে কার্ভ করতে পারে না, মানে বাঁকাতে পারে না। সো এটা ভেবেই সে তার উপর অ্যাটাক করে। সো এসপাদো কি করে, তার অ্যাটাকটাকে থামানোর চেষ্টা করে। তখন আবার কি হয়, ইশিদা তার কথার মাধ্যমে মানে সে তার তীরকে কমান্ড দেয় বাঁকা হয়ে যাওয়ার জন্য। তো তীরটাও তেমনই করে আর এসপাদোর উপর অ্যাটাক করে, বাট সে ওখান থেকে সরে যায়। আমরা আগে থেকেই জানি ইশিদা কিন্তু অনেক বেশি চালাক। সে যত বড় অপোনেন্টই হোক না কেন সে ফাইট করবে, বাট নিজের মধ্যে অত বেশি ইনজুরি বা ড্যামেজ
কম্প্রোমাইজ নেবে না। সো এখানেও সেম জিনিসটাই হচ্ছিল। ইশিদা বুঝতে পারে তাকে বুদ্ধি করে কাজ করতে হবে, তাই সে তার তীরটাকে এদিকে সেদিকে মারছিল, সেগুলো ডাইরেকশন চেঞ্জ করে আবার সে এসপাদের উপর অ্যাটাক করে। প্রায় অনেকবারই সে তার উপর অ্যাটাক করে, তবে সে এসপাদো বারবারই তার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। ওদের ফাইটের মাঝে এসপাদো একসময় স্মাইল করে আর তার একটা অ্যাটাক ইশিদার উপর ছাড়ে আর সেটাকে কিন্তু কার্ভ করে দেয়। সো এটা দেখে তো ইশিদা অবাক যে না, সে কার্ভও করতে পারে। এসপাদো হাসে আর বলে, তুমি হয়তো ভেবেছিলে যে আমি এটাকে কার্ভ করতে পারি না, কিন্তু দেখো আমি এটাকে খুব সহজেই কার্ভ করতে পারি। পরে সে আবারও ইশিদার উপর অ্যাটাক করতেই থাকে। তার সাথে সেটাও বলে এখানে পিলারগুলো অনেক বেশি, সো সে একাই সবগুলোকে ভাঙতে চায় না, তাই এতক্ষণ পর্যন্ত সে ইশিদাকে বোকা বানিয়েছে এগুলো সব ভাঙার জন্য। এখন যেহেতু এগুলোর সংখ্যা কমে গেছে, তাই ইশিদা চাইলেও এখান থেকে নিজেকে বাঁচাতে পারবে না। যা শুনে ইশিদা বুঝতে পারে যে না, তার বিপদ সে নিজেই ডেকে এনেছে। এদিকে ইশিদা তার অ্যাটাক থেকে কোনো রকমে নিজেকে বাঁচায়। একসময় সে তার অ্যাটাককে বা তার ওয়েপনকে তার তীরের মাধ্যমে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামাতে পারে না। এসব করে সে নিজে অনেকটা ইনজিওর হয়ে যায়। এর মধ্যে কি হয়, আমরা ওখানে ফাইটের মাধ্যমে একটা চোখ দেখতে পাই যে কিনা ওদের উপর নজর রাখছে। তারপরে সিনে রুকিয়াকে দেখানো হয়, রুকিয়া দৌড়ে এমন একটা জায়গায় আসে যেখানে কিনা আগে থেকেই সূর্যের আলো, নীল আকাশ সবকিছু ছিল, যা দেখে তার তো বিশ্বাসই হয় না এটা কিভাবে সম্ভব। হলদের দুনিয়াতে নীল আকাশ, সূর্য সবকিছু আছে কিভাবে। এর মধ্যে কি হয়, ওখানে একটা হলো চলে আসে আর সে রুকিয়াকে বলে তার পেছনে আসার জন্য। তারপর সে এরেঙ্কার, তারপর সে এরেঙ্কারটা তার একটা ঘরের ভিতরে ঢুকে যায়। রুকিয়াও তার পেছনে আসে। ওখানে আসার পর সে দেখতে পায় পুরোটা রুম একদম অন্ধকার, একটু আলো সেখানে ছিল না। সে এরেঙ্কাটা বলে, আমি সানলাইট অত বেশি পছন্দ করি না, তাই তোমাকে এখানে আনতে হলো। রুকিয়া তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? সো তখনই আবার কি হয়, সে এরেঙ্কাটা তার ফেসে থাকা মাস্কটাকে সরায়। তখন আমরা দেখি সে হুবহু শিবা কাইয়েনের মতো দেখতে, যা দেখে রুকিয়া প্রচন্ড শক হয়ে যায়। শিবা কাইয়েন তো মারা গেছে, তাহলে এটাকে? আর এই টুইস্ট দেখিয়ে এই এপিসোড এখানেই শেষ হয়। আসলে এই মানুষটাকে, শিবা কাইয়েনকে তো আমরা আগে দেখেছিলাম সে মারা গেছে, সে কি আইজিনের তৈরি নাকি সত্যি সত্যি শিবা কাইয়েন? তো এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে পরের এপিসোড অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, সবাইকে এটাও বলি, সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের দোয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।